প্রকাশনা সম্পাদক এবং আমাদের এই সময়কার সবচেয়ে সক্রিয় তরুণ শ্রমিক নেতা মঞ্জু ভাই উপস্থিত। আপনাদের অন্যান্য নেতৃবৃন্দ আসছেন, আমাদের সভাপতি এবং সবাইকে আমার শুভেচ্ছা। আমি খুব বেশি বাড়াবো না, কারণ হচ্ছে আপনারা তো সারাদিন বসে আছেন এখানে, তাই না? এবং সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচনের ফলাফল শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন। আমার পক্ষ থেকে মঞ্জু ভাই প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করবেন। কয়েকটা জাস্ট কথা আমি বলে শেষ করবো। আন্দোলন সংগ্রাম যে কোনো দাবি দেওয়া নিয়ে যদি আপনাদেরকে জয়লাভ করতে হয়, তাহলে লড়াইটা 4টা ধাপে হয়। 4টা আপনারা অনেক বিক্রয় প্রতিনিধি বাংলাদেশে, মানে কি হাট বাজার থেকে শুরু করে আপনার রাজধানী পর্যন্ত, তাই না? সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো আছে। আমি বিভিন্ন শহরে দেখেছি বিক্রয় প্রতিনিধি সংগঠন। আপনাদের মধ্যে আর একটা বিক্রয় প্রতিনিধি আছে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস, তাই না? এই তারাও কিন্তু সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো আছে। তাদের সাথে আমরা অনেকবার বসেছি। যে পণ্যটা বিক্রির নিশ্চয়তা আমরা দিই, সেই প্রতিষ্ঠান বলে আমরা তাদের শ্রমিক না, তাই না? ব্যাপারটা একটা পণ্য উৎপাদন করে যদি গোডাউনে পড়ে থাকে, তা সে পণ্যটা কি হবে? নষ্ট হয়ে যাবে, তাই না? একদম নষ্ট যদি না হয়, তা ডেট এক্সপায়ার হয়ে গেল, ফেলাই দিতে হবে। অর্থাৎ এই গরমে বর্ষায় সবকিছুতে পণ্যটা যার বাড়ি বাড়িতে পৌঁছেই দেয়, সে যদি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, প্রতিষ্ঠানের ওঠানামা, প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে যুক্ত না থাকে, তাহলে সেই পণ্য কি, সেই কোম্পানি কি বড় হতে পারে? বা বড় হলো তার কি কোনো নৈতিক ভিত্তি থাকে কিনা? কারণ এই পণ্যটা আপনি জানেন, এবছর বাংলাদেশে, এই বছর সারা পৃথিবী এই আরেক দল আছে যারা পণ্য সরবরাহ করে, খাবার, তারপর আপনার যারা ওই যে ফুডপান্ডা, মোটরসাইকেলে করে যারা সরবরাহ করে, উবার, পাঠা আছে না, সেই শ্রমিকদের জন্য একটা আন্তর্জাতিক সনদ হয়েছে। কিন্তু তাদেরকে শ্রমিকের স্বীকৃতি দিয়ে আইএলও, আন্তর্জাতিক শ্রম সংস্থা, একটা বিল পাস করেছে। আমাদের বন্ধু সাহেব সেখানে ছিলেন, জেনেভায়। কিন্তু আপনারা কিন্তু অনেক আগে থেকে আসলে শ্রমিক, আইনের একটা জটিলতার কারণে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতো। কিন্তু এবার আপনারা দেখেছেন, এবার সংশোধনীতে বলেছে যে স্বনিয়োজিত, অস্থায়ী, ঠিকাদার কর্তৃক নিয়োজিত সবাই বাংলাদেশে শ্রমিক হিসাবে পরিচিত হবে, তাই না? অর্থাৎ ওই আইনের এই ব্যাখ্যাটার আসলে বিভ্রান্তি নাই। এখন বিধিমালা হচ্ছে, বিধিমালা খুব শীঘ্রই হয়ে যাবে এবং আপনারাও সংগঠিত হচ্ছেন। সুতরাং আমি মনে করি না আপনাদের জন্য খুব বেশি কষ্টকর কিছু হবে। হওয়ার আগে যখন আপনাদের, এখন তো সভাপতি আছেন আপনার, নাকি? নির্বাচন তো শেষ হয় না? হ্যাঁ, উনি যখন অনেক সক্রিয় এবং অনেকবার প্রতিদিনই আমাদেরকে বলতো, তখন কিন্তু আমি খুব বুঝে শুনে আমাদের একজন তরুণ নেতা মঞ্জুর আমাকে আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত করে দিয়েছিলাম। সে লেবার ডিপার্টমেন্টে নিয়েও গিয়েছিল আপনাকে। যে কোনো সংগঠন করতে গেলে জাতীয় ফেডারেশনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিকে উপদেষ্টা হিসাবে মেনে নিতে হয়। এইটা শ্রমিক আন্দোলনের ধারা। শ্রমিক আন্দোলন কোনোদিন হঠাৎ করে হয় না। এটা আমরা বলি সবসময়, এটা পরম্পরা, ধারাবাহিকতা। ওই যে রিলে মশাল মিছিল আছে না, একজন মশাল নিয়ে আগে, সে টায়ার্ড হয়ে গেলে আরেকজনকে দেয়, সে বয়স হয়ে গেলে আরেকজনকে দেয়, এইভাবে চলতে হয়, ঠিক আছে? আমরা যখন খুব তরুণ শ্রমিকদের ছিলাম, তখন আমরা কোনো দরকার সরাসরি গেলে জিজ্ঞেস করতাম গিয়ে, আপনার নাম শুনছেন? নজরুল ইসলাম খান, বড় শ্রমিক নেতা, এখন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ওনার মধ্যে অনেক নেতৃবৃন্দ ছিলেন ওই সময়, সিনিয়র নেতৃবৃন্দ, শ্রমিক কমিশন, তাদের কথা আমরা কিছু করতাম। তার মানে এই না যে সে রাজনীতিই করতে হবে, তা না। একজন শ্রমিক নেতাকে উপদেষ্টা হিসেবে নিতে গেলে ওই রাজনীতি আপনার করতে হবে, তা না। শ্রমিকদের স্বার্থ আলাদা, রাজনীতি আলাদা, ঠিক আছে? আমাদের স্লোগানটি ছিল রাজনীতি যার যার, শ্রমিক স্বার্থে একাকার। সুতরাং সংগঠনটা তৈরি করতে হবে। সংগঠন তৈরি করতে আসলে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে অনেকদিন পর শুনলাম যে একটা সংগঠনে গোপন ব্যালটে নির্বাচন হচ্ছে। এইটার জন্য আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই।
দেরিও হয়, তবু এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা সংগঠন তৈরি করেছেন এবং এত মানুষ ঢাকায় এই একটা ছোট্ট আপনার ইসের মধ্যে হলের মধ্যে বসে আছেন, সারাদিন কাজ করতেছেন, এখনো আপনাদের মধ্যে আনন্দ আছে, উৎসাহ আছে, এটা সংগঠনের একটা প্রাণ। এটাকে ধরে রাখতে হবে এবং এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। সংগঠনের সদস্য হবেন না, তিনিও যেন আপনার সংগঠনকে সমর্থন করে, ভালোবাসেন। এটা একটা, এই সংগঠনের ধারাটা অব্যাহত রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আপনারা যে 8 দফা দিয়েছেন, এই 8 দফাটা ভালো করে প্রচার করতে হবে, সবাই যেন এটাকে সমর্থন। এটাকে সাংবাদিকদের কাছে দিতে হবে, বাংলাদেশের সকল সংগঠনকে দিবেন। আপনাদের এই নির্বাচনের প্রতিনিধি আমি চাবো, মঞ্জু ভাইকে আমি বললাম, তারা সহ শ্রমিক মঞ্চের ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে দেখা করবেন, শ্রমিক দলের নেতৃবৃন্দের সাথে দেখা করবেন, দল বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও আপনারা পৌঁছাবেন, লিফলেট আকারে পৌঁছাই দেবেন যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা দলমত নির্বিশেষে সংগঠন করেছি, আপনারা এইটাকে সমর্থন করেন। এবং বাংলাদেশের সকল শ্রমিক যেন আপনি জানে যে আপনারা দাবি করতেছেন, এবং আপনার মালিকরাও যেন জানে। প্রতিষ্ঠান জানলো না, শুধু আমরা প্রচার করলাম তত হবে না, হবে কি? মালিকদেরও জানাতে হবে। মালিকদের জানাবার অনেকগুলো ব্যাপার, আনুষ্ঠানিক ব্যাপার হচ্ছে আপনি একদম লিখিতভাবে দিবেন যে আমরা আপনাদের কর্মচারীদের এই জোট এত সালে জন্ম নিয়েছি, আমরা আপনাদের সেবা করে থাকি, প্রতিষ্ঠানের পণ্য বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে থাকি, আমাদের এই বিষয়গুলো আপনারা দেন এবং সরকারকেও বলতে হবে, ঠিক আছে? আর 3 হচ্ছে যে আপনারা যারা সবসময় আমরা বলি যে শ্রমিক আন্দোলন মানে হচ্ছে একদিকে যেমন টেবিলে আলোচনা চলবে, আরেকদিকে রাস্তায় আন্দোলন চলবে, তাই না? কিছু নিয়মতান্ত্রিক কর্মসূচি আপনাদেরকে অব্যাহত রাখতে হবে। এই কর্মসূচি মানে না এই না যে প্রতিদিন কাজ বন্ধ করে আমার মিছিল করতে হবে। এই কর্মসূচি মানে আপনি একটা সংবাদ সম্মেলন করবেন, আপনি একদিন লিফলেট বিতরণ দিবস করবেন, যে সারা বাংলাদেশে বিক্রিয়া করতে হবে, আপনি সোশ্যাল মিডিয়ায় দিবেন, ঠিক আছে না? এইভাবে চালাবেন অ্যাটলিস্ট। তাহলে আমি যদি বলি যে সংগঠন গড়ে তোলা এবং গণতান্ত্রিক উপায়ে সংগঠন গড়ে তোলা, একটা আদর্শের ভিত্তিতে সংগঠন গড়ে তোলা, সেই আদর্শ হচ্ছে শ্রমিকের অধিকার এবং মর্যাদা আমি নিশ্চিত করতে চাই, তাই না ব্যাপারটা? সকল শ্রমিকের। দ্বিতীয় হচ্ছে আপনার দাবি নেওয়াটা, আপনার সমস্যা, আপনার বক্তব্য মালিক, সরকার, শ্রমিক, এদেশের শ্রমিক আন্দোলন সবার কাছে পৌঁছানো। আর তৃতীয় হচ্ছে যে জনসমক্ষে যেন আপনাদের উপস্থিতি বিদ্যমান থাকে, নিয়মতান্ত্রিকভাবে যেন বিদ্যমান থাকে, ঠিক আছে? এখন শ্রমিক আন্দোলন নিয়মতান্ত্রিক মানে আমি আমার ন্যায্য দাবি চাইতে থাকবো, যদি কোনো কারণে না হয় তাহলে আমি অবশ্যই মিছিল করবো, মিটিং করবো, ধর্মঘট করবো, সবই করবো, তাই না? একসময় বাংলাদেশের ধর্মঘটটার বেআইনি না, আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আদালতে এবার রায় দিয়েছে যে ধর্মঘট শ্রমিকের আইনি অধিকার। ধর্মঘট না করলে তার বিপরীত কি? ধর্মঘটের বিপরীত কি? ভাঙচুর, তাই না? শ্রমিক যাতে ভাঙচুর না করে, এই জন্যই তো ধর্মঘট অধিকার দেওয়া হয়েছে। সুতরাং এভাবেই সংগঠনটা করবেন, তাড়াহুড়া করা যাবে না। শ্রমিক আন্দোলনে তাড়াহুড়া করার কোনো ব্যাপার নাই, থেমে থাকারও কোনো ব্যাপার নাই, মনে রাখবেন। এটা এমন এক পথ, এই পথ লাভ দিয়ে চলা যাবে না, আবার বিশ্রামও নেওয়া যাবে। আমরা কোনোদিনই বিশ্রাম দিই না, সেই যে শুরু করছি কবে থেকে এখন পর্যন্ত বিশ্রাম কাকে বলে জানি। উনি বারে বারে বলতেছিল যে আমার আর একটা বিয়ে আছে, তার সামনে এইভাবেই করি আমরা অভ্যস্ত, আমাদের পরিবার অভ্যস্ত হয়ে গেছে। যদিও এখন কিন্তু আমি সক্রিয়ভাবে শ্রমিক আন্দোলন করি, শ্রমিক আন্দোলন মন্ত্রী সাহেবরা করে, ঠিক আছে? কিন্তু আপনাদের সাথে আছে এবং থাকবে। কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশে অনেক শ্রমিক সংগঠন আছে যাদের আইন রেজিস্ট্রেশন আছে, কিন্তু তাদের হয়তো 200 মেম্বার নাই, তাদের 500 মেম্বার নাই, সুতরাং রেজিস্ট্রেশনটা চূড়ান্ত না। এটার জন্য অবশ্যই আমরা চেষ্টা অব্যাহত রাখবো এবং যেখানে যেখানে যাওয়া দরকার আমরা বলেছি, মঞ্জু সাহেব যাবে, যেখানে যেখানে বলা দরকার আমি বলবো, এবং আপনারা আপনাদের কমিটি যেখানে যেখানে যাওয়া দরকার যাবে। হতাশ হবেন না, সংগঠন চালিয়ে যাবেন। একদল মানুষ যখন একত্রিত হয় এবং তারা যদি একটা আদর্শের ভিত্তিতে, একটা লক্ষ্যের ভিত্তিতে একত্রিত হয়, তাদের কেউ হারাতে পারে। আর শেষ কথা আমি বলবো যে শ্রমিক আন্দোলনে বেশি জাঁকজমক করা যাবে,
কারণ শ্রমিকরা একজন আমার এইমাত্র একজন বলতেছিলেন না নামাজের আগে যে এখনো 10,000 টাকা বেতন পান, তাই না বাবা? তাই না? তো আমি যে কষ্টে আছি এই কষ্ট তোমার আচরণেও প্রকাশ, তার মানে আমি সবসময় নত হয়ে থাকবো তা না। হ্যাঁ, আমি শ্রমিক আন্দোলন করি বাংলাদেশে, আমরা যারা শ্রমিক সংগঠন করি বা শ্রমিকদের নিয়ে কাজ করি, আমাদের দায়িত্ব আপনাদের পাশে দাঁড়ানো। এখানে আমি কোনো মহান কাজ করতেছি না, কারণ অনেক বিশাল কিছু করে